আসসালামু আলাইকুম। বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে শব্দ গঠন। সেই শব্দ গঠনের একটা প্রক্রিয়া হচ্ছে সমাস। আমরা জানি যে শব্দ গঠনগতভাবে দুই প্রকার, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। মৌলিক শব্দ নিয়ে কোনো সমস্যা নেই, যেহেতু তার মধ্যে একটা মাত্র অংশ। কিন্তু সাধিত শব্দগুলো একাধিক প্রক্রিয়ায় গঠিত হয়, যেমন সমাস, প্রকৃতি প্রত্যয়, উপসর্গ, দ্বিরুক্ত শব্দ, পদ পরিবর্তন, এমনই বিভিন্নভাবে শব্দ গঠিত হয়। তো এই শব্দ গঠনের প্রক্রিয়ার মধ্যে সমাসটা এই কারণে গুরুত্বপূর্ণ এবং অনেকে জটিল মনে করে। এর পিছনে যেটা কারণ সেটা হচ্ছে যে সমাস অনেক বড় একটা টপিক। অনেকেই বলে যে সমাস 6 প্রকার, কিন্তু আসলে সমাস 6 প্রকার না কয় প্রকার সেই বিষয়টাকে সম্পূর্ণ আদ্যপান্ত বোঝানোর জন্য এবং এই এত বড় একটা বিষয়কে ছোট করে নিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সমাজটাকে সকলে বোধগম্য করার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রবাসক বাংলা, সুদপুর আবাসিক মহিলা কলেজ। সমাস অনেকে বলে বা বিভিন্ন বইয়েতে আমরা লেখা দেখি যে সমাস 6 প্রকার, কিন্তু আসলে সমাস 6 প্রকার নয়, সমাসের সদস্য 6টা। সমাসকে যদি আমরা বুঝতে যাই বা সমাসটি যদি আলোচনা করতে যাই, তাহলে সেখানে আমরা প্রথমে দেখতে পাবো যে প্রত্যেকটা সমাসবদ্ধ শব্দে 2টা করে অংশ থাকে। যেমন রাজকন্যা, রাজা এবং কন্যা, শিক্ষামন্ত্রী, সংবাদপত্র, হ্যাঁ, প্রত্যেকটা সমাসবদ্ধ শব্দের মধ্যে 2টা করে অংশ থাকে। এই 2টা করে অংশের প্রথম অংশের নাম হচ্ছে পূর্বপদ এবং পরের অংশটার নাম হলো পরপদ। এখন আমরা যদি সমাসকে বিশ্লেষণ করতে যাই বা বুঝতে যাই বা যদি সমাসকে মনে রাখতে যাই, তাহলে আমাদের মনে রাখতে হবে যে সমাস 4 প্রকার। কীভাবে? পূর্বপদের অর্থ প্রধান, পরপদের অর্থ প্রধান, উভয় পদের অর্থ প্রধান এবং তৃতীয় পদের অর্থ প্রধান। এখানে এই যে 4টা প্রকার বলা হলো, এই 4টা প্রকারের মধ্যে প্রথম যে প্রকারটা সেটা হচ্ছে পূর্বপদের অর্থ প্রধান। পূর্বপদের অর্থপ্রধান সমাস মাত্র একটা, সেটা হচ্ছে অব্যয়ভাব। পরপদের অর্থপ্রধান হচ্ছে 3টে, দ্বিগু, কর্মধারয় এবং তৎপুরুষ। উভয় পদের অর্থপ্রধান সমাস হচ্ছে একটা, দ্বন্দ্ব। আর তৃতীয় পদের অর্থপ্রধান হচ্ছে একটা সমাস, সেটা হচ্ছে বহুব্রীহি। আলোচনার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমরা এই 4টা প্রকারকে 4টা খণ্ডে বিভক্ত করে আলোচনা করব। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম যে ক্লাস সেটা হচ্ছে পূর্বপদের অর্থপ্রধান সমাস অব্যয়ভাব। এই অব্যয়ভাব নিয়েই আজকে আমি আলোচনা করব। আমরা অব্যয়ভাব সমাসকে যখন বিশ্লেষণ করব বা অব্যয়ভাব সমাস যখন বুঝতে যাব, তখন দেখব যে অব্যয় ভাবটা কি, অব্যয় কি এবং ভাবটা কি, এটা আগে আমাদের বুঝতে হবে। অব্যয় মানে হলো যার কোনো পরিবর্তন নেই, অর্থাৎ উপসর্গগুলোও এক ধরনের অব্যয়। আমরা অব্যয় ভাব কীভাবে চিনব? অব্যয় কীভাবে চিনব? অব্যয় হলো এক ধরনের উপসর্গ, অর্থাৎ যতগুলো উপসর্গ আছে প্রত্যেকটা উপসর্গ যদি কোনো একটা শব্দের আগে দিয়ে আমরা সেই শব্দের অর্থ পরিবর্তন করি, তাহলে সেটাই হবে অব্যয়ভাব সমাস। আরও সহজভাবে বোঝার জন্য আমি বলতেছি, এই যে তোমরা দেখতেছ অনু, প্রতি, নি, নির, এগুলো সবই হচ্ছে উপসর্গ। তৎসম উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ, এরকম অনেক উপসর্গ সম্পর্কে আমরা জানি। উপসর্গের প্রকারভেদ আমার উদ্দেশ্য নয়, আমি বোঝাতে চাচ্ছি যে উপসর্গগুলো যখনই কোনো একটা শব্দের আগে যুক্ত হয়, যেমন কুলের আগে, এই কুল শব্দটার আগে যখনই আমি কি করব, কুল শব্দটার আগে যখনই আমি একটা উপ লাগাবো, তখন কিন্তু সেই কুলটা কি হয়ে গেল, তখন কিন্তু সেই কুলের দিকটা অর্থটা বদলে গেল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে উপ এবং কুল
এখানে কুলের আগে উপর লাগালে অর্থ বদলে যায়, বাট উপর কিন্তু কোনো অর্থ নাই। অনুরূপ যদি আমরা জীবন, জীবন, এই জীবনের আগে যখন আমি একটা আ লাগাবো তখন কিন্তু অর্থ বদলে যায়। আমরা উপসর্গ চিনব কিভাবে বা অব্যয়ভাব চিনব কিভাবে সেটা বোঝানোর জন্য কথাগুলো বলছি। জীবন শব্দটার আগে একটা আ লাগাইলাম, কিন্তু সে আর কোনো নিজস্ব অর্থ নেই। যার নিজস্ব অর্থ থাকবে না কিন্তু কোনো শব্দের আগে বসে অর্থটাকে বদলে দিবে, সেটাই হলো উপসর্গ। এবং এই উপসর্গ যে সমাসের মধ্যে থাকবে সেটি অব্যয়ভাব সমাস। আমি আশা করি যে অব্যয়ভাব সমাস চেনার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই শুধু দুইটা বিষয় মনে রাখলেই হবে। একটা হচ্ছে যে উপসর্গ বা অব্যয় কোনো শব্দের আগে যুক্ত হবে, এবং কোনো শব্দের আগে যুক্ত হলে অর্থটা বদলে যাবে। গ্রহ, আমরা যদি একটু খেয়াল করি, গ্রহ, গ্রহের আগে যদি আমরা কি লাগাই, গ্রহের আগে যদি আমরা উপর লাগাই তাহলে কিন্তু সেই গ্রহের অর্থ ঠিক থাকে না, অর্থ বদলে যায়। কোনো শব্দের আগে উপসর্গ লাগালে যদি অর্থ বদলে যায় তাহলে সেটাই উপসর্গ। আমি আশা করি যে এই অব্যয়ভাব সমাস বোঝার জন্য এসে বেশি কিছু বলার প্রয়োজন নেই। এখন আমাদের খেয়াল করতে হবে যে কি কি অর্থে এই উপসর্গগুলো বসে। অর্থাৎ আমরা যদি অব্যয়ভাব সমাসটাকে বুঝতে চাই বা অব্যয়ভাব সমাসের যে ক্লাসিফিকেশন সেটা যদি আমরা খেয়াল করতে চাই তাহলে দেখতে হবে যে অব্যয়ভাব সমাসটা কি কি অর্থে হয়। অর্থাৎ অব্যয়ভাব সমাসের কোনো শ্রেণী বিভাগ নেই, এখানে শুধু বিভিন্ন অর্থে হয়। যেমন সামীপ্য বা নিকট অর্থে, কুলের আগে যদি আমি উপর লাগাই তাহলে কি হবে, কুলের অর্থ বদলে যাবে। বদলে গিয়ে কি অর্থ দাঁড়াবে? উপকূল, সেটা হল কুলের সমীপে, মানে কুলের নিকটে। কণ্ঠ, কণ্ঠের আগে যদি আমি একটু উপর লাগাই তাহলে কি হবে, তাহলে কণ্ঠের অর্থ বদলে যাবে। অর্থাৎ কণ্ঠ মানে গলা, কিন্তু যখন উপর লাগাবো তার আগে তখন আমাদের কি হবে, অর্থটা কি দাঁড়াবে, অর্থটা দাঁড়াবে হচ্ছে নিকটে। তাহলে উপ একই সাথে কি দেখা যাচ্ছে যে উপটা আমাদের অর্থ বদলে দিচ্ছে, অর্থ বদলে কি দাঁড়াচ্ছে, নিকট বা সামীপ অর্থ দাঁড়াচ্ছে। আবার এই উপটাই যদি আমরা আরেকটা ক্ষেত্রে বসাই, যেমন গ্রহ, গ্রহের আগে যদি আমরা উপর লাগাই তাহলে কিন্তু গ্রহের অর্থ বদলে গেল। বদলে গিয়ে কি হলো, বদলে গিয়ে ক্ষুদ্র গ্রহ। দেখা যাচ্ছে যে এখানে উপ যে অর্থ প্রকাশ করলো এখানে কিন্তু সেই অর্থটা প্রকাশ করেনি। উপজাতি, উপজাতি যদি আমরা বলি তাহলে জাতির আগে যদি আমরা উপর লাগাই তাহলে কি হবে, জাতির অর্থ বদলে যাবে। উপজাতি বলতে যা বোঝায় উপজাতি বলতে কিন্তু তা বোঝায় না। তাহলে দেখা যাচ্ছে যে এখানে উপগ্রহ, উপজাতি, উপনদী, হ্যাঁ, এই শব্দগুলোতে অর্থ ভিন্ন হচ্ছে। প্রথমে উপর অর্থ দাঁড়ালো নিকটে বা সামীপ্য, কিন্তু এই ক্ষেত্রে উপর অর্থ দাঁড়াচ্ছে ক্ষুদ্র বা ছোট। আবার এই উপটা যদি আমরা কি করি, উপটা যদি আরেকটা ক্ষেত্রে বসাই, যেমন বন, বনের আগে যদি আমরা উপর লাগাই তাহলে হবে কি উপবন। ভাষার আগে যদি আমরা উপর লাগাই তাহলে হবে উপভাষা। উপভাষা, উপবন, হ্যাঁ, এসব বলে আমরা কি বুঝি? এই উপভাষা বলতে কি ক্ষুদ্র ভাষাকে বোঝায়? তা না। উপভাষা মানে ভাষার সদৃশ, অর্থাৎ ভাষার মতো যেটা সেটাই উপভাষা। উপবন, উপবন বলতে দুটো অর্থ বোঝানো যেতে পারে। উপবন বলতে ক্ষুদ্র বন কিংবা বনের সদৃশ। এখন আমার কথা হচ্ছে যে একই উপ আমরা তিনটে অর্থে ব্যবহার করছি, একই উপ আমরা ব্যবহার করতেছি তিনটে অর্থে। কি কি অর্থ? একটা হচ্ছে সামীপ্য, সামীপ্য বা নিকট অর্থ। আরেকটা হচ্ছে ক্ষুদ্র বা ছোট অর্থ। আরেকটা হচ্ছে সদৃশ বা মত অর্থে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে তিনটা একই উপসর্গ
একই উপসর্গ তিনটা শব্দের মধ্যে বসে তিন ধরনের অর্থ প্রকাশ করে। তাহলে দেখা যাচ্ছে যে এই এক উপ দিয়েই আমাদের অব্যয়ভাব সমাসের যতগুলো অর্থ রয়েছে তার মধ্যে এক উপ তিনটা অর্থে ব্যবহার হচ্ছে। এরপরে আমরা আসি পর্যন্ত অর্থে। পর্যন্ত অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? যেমন কণ্ঠ, এই কণ্ঠের আগে যদি আমি আ লাগাই তাহলে কি হবে? আকণ্ঠ। আকণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত। জন্ম, তার আগে যদি আ ব্যবহার করি তাহলে হবে আ জন্ম। বাল্য, তার আগে ব্যবহার করলে আবাল্য। জীবন, জীবন, জীবনের আগে যদি আ লাগে তাহলে আজীবন। এই যে আ ব্যবহার করতেছি এখানে, আপদ মানে পদ পর্যন্ত, অর্থাৎ পদ থেকে মাথা পর্যন্ত। তাহলে দেখা যাচ্ছে যে এক আটা কি হচ্ছে? আটা পর্যন্ত অর্থে এখানে শব্দগুলোর অর্থ পরিবর্তন করে দিচ্ছে। অর্থাৎ যেখানে বাল্য ছিল আবাল্য মানে বাল্য পর্যন্ত। জন্ম, তার আগে আ লাগালে আজন্ম, জন্ম পর্যন্ত। জীবন, তার আগে লাগালে আজীবন মানে জীবন পর্যন্ত। তাহলে আরেকটা অর্থ আমরা পেলাম, সেটা হলো পর্যন্ত অর্থে। এই আয়ের কিন্তু আরেকটা অর্থ আছে ঈষৎ অর্থে। আটাকে আমরা পাচ্ছি ঈষৎ অর্থে। ঈষৎ মানে কি? অল্প। ঈষৎ মানে অল্প। যেমন আনত, আনত, এই যে আনত যেটা আমরা দেখতেছি এখানে আনত, এই আনত মানে কি? ঈষৎ নত, অল্প নত। বা আরক্তিম, আরক্তিম যে শব্দটা আমরা দেখতেছি, রক্তিম মানে হচ্ছে রক্তের মতো লাল। যখন আমি আ বলবো তখন সেটা আরক্তিম, ঈষৎ রক্তিম হবে। তাহলে আমরা এই আয়ের কিন্তু দুইটা ব্যবহার আমরা পেলাম। একটা হচ্ছে পর্যন্ত অর্থে, আর একটা হচ্ছে অল্প অর্থে। আচ্ছা, এরপরে বিপসা বা পৌনঃপুনিক বা ধারাবাহিক অর্থে আমরা যদি বলি দিন, দিনের আগে যদি একটা প্রতি দেই, প্রতি উপসর্গ যোগ করি তাহলে কিন্তু অর্থটা বদলে যায়। অর্থাৎ প্রতিদিন, প্রতিদিন মানে দিন দিন, এর একটা ধারাবাহিকতা রয়েছে। প্রতিক্ষণ, অর্থাৎ ক্ষণের আগে যদি আমরা প্রতি ব্যবহার করি তাহলে প্রতিক্ষণ। প্রতিক্ষণ মানে কি? ক্ষণে ক্ষণ। জনের আগে যদি একটা প্রতি ব্যবহার করি তাহলে প্রতিজন, জনে জন। আমরা দেখতেছি যে এক্ষেত্রে প্রতি উপসর্গটার নিজস্ব অর্থ নেই, কিন্তু যখনই কোনো শব্দের আগে বসতেছে তখন সেই অর্থটাকে বদলে দিচ্ছে। সুতরাং এটা একটা অব্যয়ভাব সমাস, কিন্তু কি অর্থে? পৌনঃপুনিক বা বিপসা অর্থে। এরপরে আমরা যাচ্ছি অভাব অর্থে। অভাব অর্থে, অভাবে তোমরা একটু লক্ষ্য করো যে ভাত, ভাতের আগে একটা হা আছে, কিন্তু এই হার কিন্তু নিজস্ব অর্থ নেই, কিন্তু হাটা যখন ভাতের আগে বসছে তখন অর্থ বদলে গেছে। তার মানে এটা অব্যয়ভাব সমাস। কি অর্থে? অভাব অর্থে। হা ভাত বলতে কি বোঝায়? ভাতের অভাবকে বোঝায়। হা ঘর, হা ঘর মানে ঘরের অভাব। অনুরূপ নির্জলা, নির্জলা মানে জলের অভাব। গড় মিল, যদি বলি যে গড় মিল তাহলে কি হবে? মিলের আগে একটা গড় লাগালাম, গড়। তাহলে মিলের আগে যদি আমরা গড় লাগাই তাহলে কি হবে? গড় মিল মানে মিলের অভাব। তাহলে যে গড়, এটা একটা উপসর্গ এবং মিলের আগে বসে অর্থ চেঞ্জ করে দিয়েছে। এখন এখানে একটা বিষয় লক্ষণীয় যে অভাব অর্থে যে অব্যয়ভাব সমাস, এই অভাব অর্থে অব্যয়ভাব সমাসের সাথে আমাদের তৎপুরুষ সমাসের কিন্তু একটা মিল রয়েছে। যেমন আমরা যদি লিখি যে অসুখ, সুখের আগে কিন্তু একটা অ লাগাইছি, এটা অসুখ। অসুখটাকে যদি আমি ব্যাখ্যা করি যে নয় সুখ, তাহলে সেটা হয়ে যাবে নন তৎপুরুষ সমাস। এই অসুখটাকে যদি আমি এইভাবে ব্যাখ্যা না করে, অর্থাৎ নয় সুখ না করে, যদি নয় সুখ না করে যদি আমি বলি যে সুখের অভাব, তাহলে কিন্তু সেটা সুখের অভাব। তাহলে কি হবে? তাহলে কিন্তু এটা হয়ে যাবে অভাব অর্থে অব্যয়ভাব সমাস। তাহলে দেখা যাচ্ছে যে অব্যয়ভাব সমাসের অভাব অর্থে
যে সমাসটা রয়েছে তার সাথে নন তৎপুরুষের যথেষ্ট মিল রয়েছে, সেটা খেয়াল করতে হবে, খেয়াল করে দেখতে হবে। এরপর আমরা যাচ্ছি অতিক্রান্ত বা অতিরিক্ত অর্থে। অর্থাৎ একটা শব্দের আগে যদি, যেমন শৃঙ্খল, শৃঙ্খলের আগে যদি আমরা উত লাগাই তাহলে উৎশৃঙ্খল, তাহলে দেখা যাচ্ছে যে উশৃঙ্খল বলতে শৃঙ্খলাকে অতিক্রম করেছে এরকম বোঝায়। সুতরাং উশৃঙ্খল, উত্তাল, হ্যাঁ, উদ্বাস্তু, উত্তুঙ্গ, এই শব্দগুলোর থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক যে অর্থ আছে সেখান থেকে আর অতিরিক্ত অর্থ প্রকাশ করছে। উশৃঙ্খল, শৃঙ্খলাকে অতিক্রম করা হয়েছে এরকম। অতি প্রাকৃত মানে প্রাকৃতকে অতিক্রম করেছে এরকম অর্থ বোঝায়। তাহলে অব্যয়ভাব সমাসের একটা অর্থ হচ্ছে কি অতিক্রম অর্থে। আবার 9 নম্বর আমরা দেখতেছি যে অনতিক্রম বা অনতিক্রান্ত অর্থে। এটা কেমন? এটা হলো যে অতিক্রম করা হবে না এরকম অর্থ বোঝাবে। যেমন যথাসাধ্য, যথাসাধ্য মানে যথা শব্দটা যখনই বসালাম সাধ্যের আগে, তখন বোঝা যাচ্ছে যে সাধ্যকে অতিক্রম না করে, অর্থাৎ আমার যে পরিমাণ সাধ্য আছে সেই সাধ্যের ভিতরে থেকেই যেটা করা হয় তাকে বলা হয় যথাসাধ্য। যথারীতি, যথাবিধি, যথাশক্তি, যথেষ্ট, এসবই হচ্ছে অতিক্রম না করে। অর্থাৎ যথাবিধি, যথাবিধি মানে বিধিকে অতিক্রম না করে, যে বিধি রয়েছে সেই বিধি পর্যন্ত, সেই বিধির ভিতরে থেকেই যেটা করা হয় সেটাকে বলা হয় যথাবিধি। এরকম আরেকটা অর্থ রয়েছে বিরোধ বা বৈপরীত্য অর্থে। অর্থাৎ আমরা কোনো একটা শব্দের আগে প্রতি লাগালাম, প্রতি, পক্ষর আগে লাগালাম কি প্রতি, সুদের আগে লাগালাম প্রতি, তাহলে দেখা যাচ্ছে এটা যে অর্থ দাঁড়ালো সেই অর্থটা হলো বিরুদ্ধ বা বিপরীত অর্থ। অর্থাৎ কুল তার আগে প্রতি, প্রতিকূল মানে বিরুদ্ধ কুল, প্রতিপক্ষ মানে বিপরীত বা বিরুদ্ধ পক্ষ, প্রতিহিংসা মানে হিংসার বিরুদ্ধে আবার আরেক হিংসা, সেটা হলো প্রতিহিংসা। প্রতিশোধ, প্রতিশোধ মানে কি? প্রতিশোধ মানে আমরা কোনো কিছুর যখন আমি হিংসাত্মক শোধ দিতে যাই তখন সেটা প্রতিশোধ। হ্যাঁ, প্রতিবাক্য, একটা বাক্যের বিপরীতে যখন আরেকটা বাক্য বলি তখন সেটা প্রতিবাক্য। তাহলে দেখা যাচ্ছে যে এখানে বিরোধ বা বৈপরীত্য অর্থেও অব্যয়ভাব সমাস হচ্ছে। এরপরে পশ্চাৎ অর্থে, পশ্চাৎ মানে পিছনে বা অনু। কীরকম? যেমন অনুগমন, অনুগমন মানে পশ্চাৎগমন, আগে একজনে যাচ্ছে পিছিয়ে পিছিয়ে যদি আরেকজন সেটাকে অনুকরণ করে বা পিছিয়ে যায় তাহলে সেটা হবে অনুগমন। তাহলে এই অনু কিন্তু একটা উপসর্গ, এটা গমনের আগে এসে গমনটার অর্থ বদলে দিয়েছে। সুতরাং এটা অব্যয়ভাব সমাস এবং কি অর্থে? পশ্চাৎ অর্থে। অনুতাপ, অনুতাপ মানে কি? অনুতাপ হলো তাপের পশ্চাৎ। অনুরণন, রণনের পশ্চাৎ। রণন মানে কি? একটা শব্দের পরে যখন আরেকটা শব্দ হয়, অর্থাৎ একটা শব্দের ধারাবাহিকতায় বা ওটার অনুরণনে যেটা হয় সেটাকে বলা হয় অনুরণন বা পশ্চাৎ রণন। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি যে এই প্রত্যেকটা শব্দের মধ্যেই একটা করে উপসর্গ রয়েছে, যে উপসর্গের নিজস্ব অর্থ নেই, কিন্তু সেটা যে শব্দের আগে বসছে সেই শব্দের অর্থ বদলে দিয়েছে। আরেকটা অর্থ রয়েছে যোগ্যতা অর্থে। যেমন অনুকূল, সাধারণত কুল নিয়ে আমরা বেশ কয়েকটা বিষয় বললাম। একটা হচ্ছে অনুকূল, আরেকটা প্রতিকূল, আরেকটা হচ্ছে উপকূল, এরকম বলেছি আমরা। তাহলে উপকূল যেটা সেটা নিকট অর্থে, প্রতিকূল যেটা সেটা বিরুদ্ধ অর্থে, এবং অনুকূল যেটা সেটা হলো কুলের যোগ্য অর্থে, এটা যোগ্যতা অর্থে। কুলের যোগ্য যেটা সেটা হচ্ছে অনুকূল। অনুরূপ, অনুরূপ মানে রূপের যোগ্য। অর্থাৎ প্রথমে একটা বিষয় থাকলে সেটার মতো যদি অবিকল ওইরকমই হয় তাহলে আমরা সেটাকে বলি অনুরূপ। অনুরূপ মানে রূপের যোগ্য। আচ্ছা, অনুভাব, ভাবের যোগ্য। তাহলে দেখা যাচ্ছে যে যোগ্যতা অর্থেও অব্যয়ভাব সমাস হয়। এই যে এখান থেকে 1 থেকে 12টা অর্থ বলা হলো, এই 12টা অর্থের মধ্য দিয়েই আমাদের অব্যয়ভাব সমাসের সমাপ্তি। হয়তো বিভিন্ন বইয়ে এর চেয়ে বেশি থাকতে পারে, কিন্তু আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা দেখেছি যে এই
12টা অর্থ যেটা তোমাদের সামনে উপস্থাপন করা হলো, এই 12টা অর্থের বাইরে আর কিছু নেই। এরপরে যদি তোমরা আরও অর্থ দাঁড় করাতে যাও, আরও প্রকারভেদ আনতে যাও, তাহলে সেগুলো ঘুরে ফিরে এই 12টার ভিতরেই চলে আসবে। আশা করি অব্যয়ভাব সমাস সম্পর্কে তোমাদের একটা সম্যক ধারণা লাভ হয়েছে এবং তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছ।